আসসালামু আলাইকুম এভরিওয়ান। ডটনেট ওয়েব এপিআই সিরিজে আপনাদের স্বাগত জানাচ্ছি। আমি সোহানুর রহমান। এটা আমাদের সিরিজের দ্বিতীয় ভিডিও এবং আজকে আমরা একটা ওয়েব এপিআই অ্যাপ্লিকেশন ক্রিয়েট করব, একটা প্রজেক্ট ক্রিয়েট করব। সেটা হচ্ছে সি শার্প এবং ডটনেট ওয়েব এপিআই ইউজ করে। তো আমি এখান থেকে যাব হচ্ছে ফাইল, নিউ প্রজেক্ট এবং আমি সার্চ দিব হচ্ছে ওয়েব এপিআই। আমি যদি ওয়েব এপিআই লিখে সার্চ দিই আমি দেখবো যে এখানে ওয়েব এপিআই এর দুইটা প্রজেক্ট আছে। একটা হচ্ছে এসপি ডটনেট কোর ওয়েব এপিআই, যেটা হচ্ছে ওয়েবের জন্য সি শার্প, লিনাক্স, ম্যাক এগুলোকে সাপোর্ট করে। আর একটা হচ্ছে নেটিভ এওটি। তো এই দুই ধরনের এপিআই এখানে আছে। আমি এখানে ওয়েব এপিআই যেটা এসপি ডট নেট কোর ওয়েব এপিআই এটা আমি সিলেক্ট করব। এরপরে দিব হচ্ছে নেক্সট। এবং আমার এখানে যেই প্রজেক্টে আমার এপিআইটা সেভ হবে বা সলিউশন ফাইলটা ক্রিয়েট হবে, যদি আমি দেখি এখানে সলিউশন নেম কি, সলিউশন নেম হচ্ছে একটা এসএলএন ফাইল ক্রিয়েট করবে, যেটাতে আমি ডাবল ক্লিক দিলে আমার এই ফুল প্রজেক্টটা ওপেন হবে এবং আমার এই প্রজেক্টের মধ্যে যতগুলো প্রজেক্ট ফাইল থাকবে সব প্রজেক্ট ফাইলগুলো আমার এই সলিউশনের মধ্যে থাকবে। এবং এখানে আমি দিয়ে দিব হচ্ছে আমার এই প্রজেক্টের নেম। তো আমি দিলাম হচ্ছে ফার্স্ট ওয়েব এপিআই। ওয়েব এপিআই হচ্ছে আমার এক্সটেনশন এবং ফার্স্ট হচ্ছে আমার প্রজেক্ট নেম। আমি দিতে পারি ডেমো ওয়েব এপিআই। এরপরে আমি দিব নেক্সট। নেক্সটে গেলে আমি দেখবো যে কিছু কনফিগারেশন আছে। এর মধ্যে প্রথম যেটা সেটা হচ্ছে ফ্রেমওয়ার্ক, অর্থাৎ আমি কোন ফ্রেমওয়ার্কে এটা ক্রিয়েট করবো, সেটা ডটনেট 6, 8 or 10। এরপরে যেটা সেটা হচ্ছে অথেন্টিকেশন টাইপ, অর্থাৎ আমার যে এপিআই এটার যে সার্ভারের অথেন্টিকেশন সেটা উইন্ডোজ নাকি আইডেন্টিফাইড প্ল্যাটফর্ম, সেটা আমরা এখান থেকে দিয়ে দিব। তো বাই ডিফল্ট আমরা এখানে কোনো অথেন্টিকেশন টাইপ ইউজ করব না, আমরা এখানে নাম দিয়ে দিব। এরপর হচ্ছে কনফিগার ফর এইচটিটিপিএস, এটা যদি আমরা দেই তাহলে আমাদের এই ওয়েব এপিআইটা এইচটিটিপিএস মোডে রান হবে। এরপর যেটা সেটা হচ্ছে কন্টেইনারের জন্য ডকারের কন্টেইনার। এরপরে যদি আমরা এখানে আসি, এখানে দেখবো যে ইনেবল ওপেন এপিআই সাপোর্ট। তো ইনেবল ওপেন এপিআই সাপোর্ট কি, আমরা এটা যদি দেখি যে এটাতে সোয়েগার সাপোর্ট, ইনেবল ওপেন এপিআই বা সোয়েগার সাপোর্ট, অর্থাৎ ওপেন এপিআই যদি দেই এটা হচ্ছে আমার এপিআই এর জন্য একটা ডকুমেন্টেশন জেসন ফাইল জেনারেট করে, যে জেসন ফাইলের মধ্যে আমার এপিআই এর সব ডকুমেন্টেশন গুলো এবং ইন পয়েন্ট গুলো থাকে। এটার সাথে আমি চাইলে সোয়েগার নামে একটা ইউআই এর প্যাকেজ আছে, যেটা দিয়ে আমরা এপিআই এর ইউআইটা দেখতে পারি, এপিআই এর ড্যাশবোর্ডের ইউআই। আমরা সেটা অ্যাড করে দিয়ে আমরা এখান থেকে এপিআই ইন পয়েন্ট গুলো অ্যাক্সেস করতে পারবো বা টেস্ট করতে পারবো। এরপরে যেটা সেটা হচ্ছে যে ইউজ কন্ট্রোলার। আমরা এখন দেখি যে লেটেস্ট একটা মিনিমাল এপিআই নামে একটা জিনিস আছে ডটনেট এর সাথে। তো আমরা যদি ইউজ কন্ট্রোলার এখানে চেক না দেই তাহলে আমাদের অ্যাপ্লিকেশনে কোনো কন্ট্রোলার অ্যাড হবে না। আমরা এপিআই গুলো ক্রিয়েট করব হচ্ছে মিনিমাল এপিআই এর জন্য, সিম্পল অ্যাপ্লিকেশনের জন্য, বা আমরা যদি ছোটখাটো কোনো এপিআই অ্যাপ্লিকেশন ক্রিয়েট করতে যাই তাহলে আমরা ইউজ কন্ট্রোলারটা চেক দিব না। আর যদি আমরা এন্টারপ্রাইজ লেভেলের এপিআই অ্যাপ্লিকেশন ক্রিয়েট করতে যাই তাহলে আমরা ইউজ কন্ট্রোলার দিব। অ্যাজ এ বিগিনার হিসেবে আমি এখানে ইউজ কন্ট্রোলার দিয়ে দিব। এরপরে আমি দিব হচ্ছে ক্রিয়েট। আমার ওয়েব এপিআই যে প্রজেক্ট সেটা ক্রিয়েট হয়ে গেছে এবং ওয়েব এপিআই প্রজেক্ট ক্রিয়েট হওয়ার পরে আমি দেখবো যে এখানে একটা ওভারভিউ পেজ আছে। এখন আমি এখান থেকে কন্ট্রোল যদি F5 দেই অথবা যদি আমি অ্যাপ্লিকেশনটা রান করি স্টার্ট উইদাউট ডিবাগিং, তাহলে আমার এরকম একটা ব্ল্যাক উইন্ডো আসবে, অর্থাৎ একটা কনসোল উইন্ডো বা কমান্ড প্রম্পট আসবে, যদি এটাতে কমান্ড করা আমার কোনো কাজ নেই। এখন আমি যদি এখান থেকে দেখি এখানে কিছু জিনিস আছে, সেটা হচ্ছে আমার যে অ্যাপ্লিকেশনের ইউআরএল সেটার এইচটিটিপি ইউআরএল একটা এবং এইচটিটিপিএস ইউআরএল একটা, অর্থাৎ আমার এই দুইটা পোর্টে আমার এই এপিআইটা লিসেনিং, অর্থাৎ এটা আমার এপিআইটা রান হয়ে গেছে। এখন আমি এখান থেকে যদি কন্ট্রোল ধরে এই লিঙ্কে ক্লিক দেই তাহলে আমি দেখবো যে এখানে লোকাল হোস্ট পেজ নট ফাউন্ড, 404 নট ফাউন্ড। কারণ কি, আমার যে এপিআই অ্যাপ্লিকেশনটা ক্রিয়েট হয়ে গেছে এটা যেহেতু কোনো এমভিসি অ্যাপ্লিকেশন না যে এটা ডিফল্ট একটা হোম পেজে বা রাউটিং এ লোড হবে, এটা লোড হবে হচ্ছে আমার কন্ট্রোলারের যে ইন পয়েন্ট। এপিআই আমরা জানি যে আমরা কল দেই হচ্ছে ইন পয়েন্ট ধরে, সেই ইন পয়েন্টটা যদি আমি কল দেই সেক্ষেত্রে আমার এখানে ডাটা আসবে, আদারওয়াইজ আমার সব পেজগুলো 404 বা নট ফাউন্ড দেখাবে। এখন আমি যদি একটু ফোল্ডার স্ট্রাকচারে যাই তাহলে আমি দেখবো যে এখানে ফোল্ডার স্ট্রাকচারটা যদি দেখি এখানে আমরা দেখবো কন্ট্রোলার যেহেতু আমরা চেক করে দিয়েছিলাম, এখানে ওয়েদার ফরকাস্ট নামে একটা কন্ট্রোলার আছে। তাহলে আমি যদি এই ওয়েদার ফরকাস্ট কন্ট্রোলারটা, এটা হচ্ছে আমার কন্ট্রোলারের রাউট। তো আমার ওয়েদার ফরকাস্ট এটা হচ্ছে আমার ইন পয়েন্ট। তো আমি যদি এখানে যাই, আমি যদি লিখি /API/ওয়েদার ফরকাস্ট, আচ্ছা এপিআই হবে না, আমি যদি লিখি এখানে যদি আমি এপিআই সামনে যদি আমি এপিআই দিয়ে দেই সেক্ষেত্রে এপিআই আসবে। তাহলে আমি যদি লিখি যে ওয়েদার ফরকাস্ট, আমি দেখবো যে ওয়েদার ফরকাস্টের যে ডাটা, অর্থাৎ এখানে কিছু ডাটা দেওয়া আছে কন্ট্রোলারের ভিতরে, যে আমি যদি দেখি যে সামারাইজ করে কিছু, এবং এখানে হচ্ছে একটা গেট মেথড আছে, এই গেট মেথডের মধ্যে কিছু ডাটা রিটার্ন করছে, র্যান্ডম ডাটা। তো আমি যদি এটা দেখি যে এখানে
এই ডাটাগুলো আমি এখান থেকে দেখতে পারবো। ওকে, এটা হচ্ছে আমার ডিফল্ট ইউআরএল বা ডিফল্ট ইন পয়েন্ট। এবং আমি যদি এখন প্রোগ্রামের এই প্রজেক্টের আমি ফোল্ডার স্ট্রাকচার দেখি, তাহলে আমি দেখবো যে এখানে কানেক্টেড সার্ভিস, অর্থাৎ এখানে যদি আমি কোনো সার্ভিস কানেক্ট করি অ্যাজুর বা অন্য কিছু, এটা এখানে থাকবে। এরপরে ডিপেন্ডেন্সিসে যদি যাই, এখানে হচ্ছে আমার ফ্রেমওয়ার্কে কি আছে সেটা আমি দেখতে পারবো। আমি যদি দেখি মাইক্রোসফট .NET Core .app এবং মাইক্রোসফটের কিছু লাইব্রেরি প্যাকেজ নিচে দেওয়া আছে। আমি যদি দেখি যে ওপেন এপিআই এর একটা প্যাকেজ দেওয়া আছে, তো এইখানে হচ্ছে আমার যতগুলো প্যাকেজ ইনস্টল করা থাকবে, বা যদি আমি কোনো প্রজেক্ট এখানে এক্সটার্নাল প্রজেক্ট বা অন্য কোনো প্রজেক্ট এখানে ইউজ করি, তো সেই প্রজেক্টগুলো আমার এই ডিপেন্ডেন্সির মধ্যে থাকবে। ডিপেন্ডেন্সি বলতে বোঝায় আমার এই প্রজেক্টটা, আমার এই ওয়েব এপিআই প্রজেক্টটা অন্য কোন কোন জিনিসের উপর ডিপেন্ডেন্ট, সেটা থাকবে আমার ডিপেন্ডেন্সির উপরে। এরপরে যদি আমি যাই প্রপার্টিজের ভিতরে দেখবো লঞ্চ সেটিং ডট জেসন নামে একটা ফাইল আছে। এখানে হচ্ছে যে আমার এই যে জেসনের স্কিমা এটা দেওয়া আছে, এবং দুইটা প্রোফাইল আছে, একটা হচ্ছে এইচটিটিপি প্রোফাইল, একটা হচ্ছে এইচটিটিপিএস প্রোফাইল। যেটা আমরা দেখলাম যে এই যে আমার যে কনসোল উইন্ডোটা ছিল, এখানে আমি দুইটা ইউআরএল দেখেছি। একটা হচ্ছে 5023, এই যে আমি যদি এখানে দেখি যে অ্যাপ্লিকেশন ইউআরএল 5023, এটা হচ্ছে আমার এইচটিটিপি ইউআরএল। আর আরেকটা যদি আমি দেখি সেটা হচ্ছে 7147, এটা হচ্ছে আমার এইচটিটিপিএস ইউআরএল। আমি যদি দেখি এই যে 7147, এটা হচ্ছে আমার এইচটিটিপিএস ইউআরএল। তাহলে লোকালি যদি কখনো আমার প্রজেক্টটা, আমি এই প্রজেক্টটা কপি করে যদি আরেকটা এপিআই বানাই, সেক্ষেত্রে দেখা যায় যে অনেক সময় এই ইউআরএল গুলো কনফ্লিক্ট করে। অর্থাৎ আমার এই এপিআই এই ইউআরএল দিয়ে যদি দুইটা প্রজেক্ট থাকে, অর্থাৎ আমি আমার প্রজেক্টের স্ট্রাকচারটা শুধু কপি করেছি কিন্তু আমি এই সেটিংসটা চেঞ্জ করিনি, সেক্ষেত্রে দেখা যায় যে অনেক সময় পোর্টটা কনফ্লিক্ট করে। তো এই ক্ষেত্রে আমরা জাস্ট এখানে এসে এই ইউআরএলটা চেঞ্জ করে দিলে আমাদের দুইটা অ্যাপ্লিকেশন দুই পোর্টে ওপেন হবে। এরপরে এখানে আরো কিছু জিনিস আছে, সেটা হচ্ছে কমান্ড নেম। আমরা কমান্ড নেম দেখছি প্রজেক্ট, এরপরে হচ্ছে মেসেজ .NET রান মেসেজ ট্রু, এবং আরেকটা জিনিস সেটা হচ্ছে লঞ্চ ব্রাউজার, এটা ফলস করা আছে। তাহলে এটা ফলস করার কারণে কি হয়েছে, আমি দেখলাম যে আমি যখন প্রথমে এপিআইটা রান দিয়েছি, অ্যাপ্লিকেশনটা রান দিয়েছি, আমার ব্রাউজারে ডিরেক্টলি প্রজেক্টটা ওপেন হয়নি। প্রজেক্টটা আমার এই কনসোল উইন্ডোটা ওপেন হওয়ার পরে আমাকে এখানে কন্ট্রোল ধরে ক্লিক দেওয়ার পর আমি এই ব্রাউজারে আসতে পেরেছি। তাহলে আমি যদি ডিরেক্টলি প্রজেক্টটা ওপেন করতে যাই, তাহলে আমি এখানে কি করব, লঞ্চ ব্রাউজার ট্রু করে দিব। তাহলে আমি যদি এইচটিটিপিএস এর জন্য দেই, তখন এইচটিটিপিএস এর জন্য ওপেন হবে। আর যদি এইচটিটিপিএস দুইটার জন্যই আমি ইনেবল করে দেই, ট্রু করে দেই, তখন আমি এইচটিটিপি বা এইচটিটিপিএস যে কোনো মুডেই আমার অ্যাপ্লিকেশনটা রান দেওয়ার পরে সেটা ডিরেক্টলি ব্রাউজারে ওপেন হবে। এখন যদি আমি এটা কেটে দেই, এটা কেটে দিয়ে যদি আমি রান দেই স্টার্ট উইদাউট ডিবাগিং, তাহলে দেখবো যে এই প্রজেক্টটা আমার এই যে ব্রাউজারে ওপেন হয়ে গেছে, আমার যে ইউআরএল বা ডিফল্ট ইউআরএল সেটা ওপেন হয়ে গেছে। তো এই হচ্ছে আমার লঞ্চ সেটিং এর মধ্যে যা যা কনফিগারেশন আছে সেটা। এর মধ্যে আরেকটা জিনিস আছে ইম্পর্টেন্ট, সেটা হচ্ছে আমার এনভায়রনমেন্ট। আমি জানি যে আমার একটা অ্যাপ্লিকেশন নরমালি 3 জায়গায় আমি সেট করতে পারবো, বা আমি মাল্টিপল জায়গায় ইউজ করতে পারি। এর মধ্যে আমরা মেইনলি 3টা জায়গায় আমরা ডিপ্লয় করি, সেটা হচ্ছে ডেভ, টেস্ট এবং প্রোডাকশন। আমরা নরমালি একটা যদি স্ট্যান্ডার্ড ফলো করি, তাহলে আমরা ডেভেলপমেন্ট মোডে ডেভেলপমেন্ট করি, টেস্ট মোডে আমরা ইউএটি বা এই অ্যাপ্লিকেশনটা টেস্ট করি, এবং ফাইনালি আমরা সেটা প্রোডাকশন মোডে দিয়ে দেই। তাহলে আমরা এই এনভায়রনমেন্ট গুলো এখান থেকে সেট করে দিতে পারবো যে ASP.NET কোর এনভায়রনমেন্ট, সেটা ডেভেলপমেন্ট, টেস্ট আর প্রোডাকশন। তো এটার জন্য যে কনফিগারেশন গুলো এটা এখানে দেওয়া হয়। এরপরে যেটা সেটা হচ্ছে আমরা জানি যে কন্ট্রোলার ফোল্ডার। কন্ট্রোলার কি, কন্ট্রোলার হচ্ছে যেই আমার যে ইনপয়েন্ট গুলো, এই ইনপয়েন্ট গুলো রান হবে হচ্ছে কন্ট্রোলার থেকে, যেহেতু আমি এটা কন্ট্রোলার বেস এপিআই ক্রিয়েট করেছি। আর মিনিমাল এপিআই যদি আমি ইউজ করি, সেক্ষেত্রে আমার এই কন্ট্রোলারে আসবে না। আমরা পরের ভিডিওতে দেখবো যে মিনিমাল এপিআই কিভাবে কাজ করে। এবং এরপরে যেটা সেটা হচ্ছে আমার অ্যাপ সেটিংস.json কি, এখানে আমার এই অ্যাপ্লিকেশনের যতগুলো সেটিংস থাকবে, বা আমি যদি কোনো এক্সটার্নাল সেটিংস, এখন যেটা আছে সেটা হচ্ছে লগের জন্য কিছু সেটিংস দেওয়া আছে, এবং অ্যালাউড হোস্ট, সব হোস্ট এখানে ইনেবল করা আছে। অর্থাৎ আমার অ্যাপ্লিকেশনে অন্য কোনো হোস্ট থেকে রিকোয়েস্ট আসলেও সেটা অ্যালাউ করা আছে, যেটি স্টার দেওয়া আছে। তো এরকম কনফিগারেশনের জিনিসগুলো আমরা এই অ্যাপ এ রাখি। এর মধ্যে একটা হচ্ছে কানেকশন স্ট্রিং, বা আমার যদি এসএমটিপি কনফিগারেশন এইগুলো দরকার হয়, এগুলো আমি রাখবো হচ্ছে অ্যাপ এ। এরপরে যেটা এটা হচ্ছে যে program.cs। আর এখানে আরেকটা ফাইল আছে, সেটা হচ্ছে fastwebapi.http। এটাতে যদি আমি যাই, এটাতে গিয়ে দেখবো যে আমার এই এপিআইটা টেস্ট করার জন্য আমি যদি এখানে কন্ট্রোল ধরে সেন্ড রিকোয়েস্ট দেই, তাহলে আমার এই এপিআইটা টেস্ট করার জন্য এখানে ইন পয়েন্ট গুলো দেওয়া আছে। এবং এইখানে এসে আমি এই এইচটিটিপি আমার যে মেথড গুলো থাকবে, বা আমার যে ইন পয়েন্ট গুলো থাকবে, এই ইন পয়েন্ট গুলো আমি সরাসরি এই এইচটিটিপি থেকে আমি সেন্ড রিকোয়েস্ট করে আমি এপিআই ইন পয়েন্ট গুলো টেস্ট করতে পারবো। যার কারণে এই ফাস্ট ওয়েব এপিআই ডট এইচটিটিপি যেটা এটা এখানে দেওয়া আছে,
এটা .NET 10 এর আগের ভার্সনগুলোতে পাওয়া যাবে না। এরপরে যেটা সেটা হচ্ছে program.cs। আমরা জানি যে এই program.cs হচ্ছে আমাদের অ্যাপ্লিকেশনের মেইন পয়েন্ট, অর্থাৎ আমাদের এই অ্যাপ্লিকেশনটা রান হয় হচ্ছে এই যে app.run এখান থেকে, অর্থাৎ আমার অ্যাপ্লিকেশনের যত ফাইল আছে সেটা আমার চিনবে হচ্ছে কনফিগারেশন থেকে। এই যে ওয়েব অ্যাপ্লিকেশন ডট ক্রিয়েট বিল্ডারের মধ্যে আমার সব অ্যাপ্লিকেশনের যত ফাইল ফোল্ডার সবকিছু এখানে থাকবে। এরপরে যেটা সেটা হচ্ছে আমার সার্ভিস কন্টেইনার, অর্থাৎ আমার অ্যাপ্লিকেশনের যদি কোনো সার্ভিস আমি ক্রিয়েট করি অথবা যদি কোনো সার্ভিস ইউজ করতে যাই সেটা আমাকে অবশ্যই program.cs এর মধ্যে এসে এই builder.service এর মধ্যে অ্যাড করে দিতে হবে। তো এখানে যদি আমরা দেখি প্রথমে যেটা আছে সেটা হচ্ছে অ্যাড কন্ট্রোলার্স, অর্থাৎ আমার অ্যাপ্লিকেশনটা এখন যেহেতু কন্ট্রোলার বেস, কন্ট্রোলারের যে সার্ভিস সেটা আমার builder.service এর মধ্যে রেজিস্টার করা আছে। এরপরে যেটা সেটা হচ্ছে ওপেন এপিআই। তো আমি যদি একটু দেখি যে ওপেন এপিআই কি, ওপেন এপিআই হচ্ছে আমাদের এপিআই এর জন্য একটা স্ট্যান্ডার্ড স্পেসিফিকেশন দেয়, অর্থাৎ এখানে কিছু নিয়ম কানুন থাকে যেটা দিয়ে আমরা এপিআই গুলোকে একটা ডকুমেন্টেশন ফরম্যাটে নিয়ে আসি। আমরা জানি যে এর আগের ভার্সনগুলোতে সোয়েগার ইউজ হতো, সোয়েগার হচ্ছে সাথে একটা ইউআই দেয় যেটা দিয়ে আমরা এপিআই গুলো টেস্ট করতে পারি। তাহলে আমরা একটু পরে সোয়েগার ইনস্টল করব, সোয়েগার ইনস্টল করে দেখব যে আমরা এপিআই ইনপয়েন্ট গুলো কিভাবে ব্রাউজার থেকে টেস্ট করতে পারি। তো সোয়েগারের জন্য যে ডকুমেন্টেশন ফাইলগুলো আমি যদি যাই, এটা হচ্ছে আমার, আমি যদি এখান থেকে ক্লিক দিয়ে যাই, ক্লিক দিয়ে গেলে দেখবো যে এই যে ওপেন এপিআই এর যে ডকুমেন্টেশন, জেনারেট ওপেন এপিআই ডকুমেন্টেশন, এটা রুলস গুলো আমরা এখান থেকে পাবো, অর্থাৎ আমরা এপিআই এর জন্য কিভাবে ডকুমেন্টেশন করব এবং এই ডকুমেন্টেশন গুলো কিভাবে লেখা হয়। আমরা যদি দেখি যে আমাদের যে ইউআরএল, আমরা যেই অ্যাপ্লিকেশন যেই পোর্টে অ্যাপ্লিকেশনটা রান করব তারপরে ওপেন এপিআই স্ল্যাশ v1.json যদি দেই, যেহেতু আমার এটা হচ্ছে ইউআরএল, এখন যদি আমি এখানে লিখি ওপেন এপিআই স্ল্যাশ v1.json, আমি দেখবো যে এখানে একটা জেসন ফাইল আছে যেটা আমি পোস্টম্যান বা অন্য কোনো জায়গায় ইম্পোর্ট করে, যেই টুলস গুলো দিয়ে আমি এপিআই টেস্ট করব সেই জায়গায় আমি ইম্পোর্ট করে আমার এই এপিআই ইনপয়েন্ট গুলো টেস্ট করতে পারবো। এবং এই জেসনের মধ্যে আমার সব ইনপয়েন্ট, আমি যদি দেখি এখানে ওয়েদার ফরকাস্টের ইনপয়েন্টটা শুধু আছে, আমি যদি এখানে দেখি এই যে পাঁচের মধ্যে কি আছে, ওয়েদার ফরকাস্ট, শুধু আমার একটাই ইনপয়েন্ট আছে। তো যেহেতু আমি আমার কন্ট্রোলার একটা, তো এরকম সব ইনপয়েন্ট গুলো আমার এই জেসনের মধ্যে থাকবে এবং এই জেসনটা আমি যেখানে ইউজ করব বা যেখানে ইম্পোর্ট করব সেটা পোস্টম্যান বা অন্য কোনো টুলসে আমি এই সব ইনপয়েন্ট গুলো সেখানে দেখতে পারবো এবং আমি সেখান থেকে টেস্ট করতে পারবো। এবং আমার যে স্ট্যাটাস কোড আমি যদি দেখি যে 200, এটার ডিসক্রিপশন কি স্ট্যাটাস ওকে। তো এরকম আমি যদি অন্য কোনো স্ট্যাটাস কোড লিখি, যে প্রডিউস রেসপন্স নামে একটা জিনিস আছে, সেটা দিয়ে যদি আমি রেসপন্স টাইপ গুলো ডিক্লেয়ার করি তাহলে এই রেসপন্স টাইপ গুলো এখানে চলে আসবে। এর পরের যে সেকশন আমরা যদি একটু দেখি যে এর পরের যে সেকশন সেটা হচ্ছে মিডলওয়্যার পাইপলাইন বা রিকোয়েস্ট পাইপলাইন। আমরা এর আগের একটা ভিডিওতে দেখেছিলাম মিডলওয়্যার পাইপলাইন কি বা .NET এর মিডলওয়্যার কি। যদি আপনাদের জানা না থাকে আমি কমেন্টসে লিংকটা দিয়ে দিব যে ASP.NET এর মিডলওয়্যার কি। মিডলওয়্যার হচ্ছে এমন কিছু রুলস যেটা HTTP রিকোয়েস্ট এবং রেসপন্সের মাঝখানে কাজ করে, অর্থাৎ আপনি যে HTTP রিকোয়েস্ট দিচ্ছেন সেই HTTP রিকোয়েস্টটা এক্সিকিউট হওয়ার আগেই এই মিডলওয়্যার গুলো কাজ করে। তো এখানে দেখবো যে HTTPS রিডাইরেকশন, এটা একটা মিডলওয়্যার এখানে কল করা আছে। এটা দিয়ে কি হচ্ছে, আমার যে অ্যাপ্লিকেশন সেটা HTTP থেকে HTTPS মোডে রিডাইরেক্ট করছে। এরপরে অথরাইজেশন, এটা একটা লগইনের জন্য বা অথেন্টিকেশন অথরাইজেশনের একটা মিডলওয়্যার। যেহেতু আমার এই এপিআই সিস্টেমে লগইন সিস্টেম থাকবে, আমি যদি পরে লগইন সিস্টেম নিয়ে আসি তাহলে লগইন সিস্টেমের জন্য আমার কি লাগবে, প্রথমে অথেন্টিকেশন এরপরে অথরাইজেশন। এরপরে যেটা সেটা হচ্ছে ম্যাপ কন্ট্রোল রাউট। আমার এই যে এপিআই ইনপয়েন্ট গুলো এখানে রাউটের মধ্যে আসবে সেটা আমার এই ম্যাপ কন্ট্রোলার যে জিনিসটা বা যে মিডলওয়্যারটা এটা দিয়ে কল হচ্ছে। এরপরে ফাইনালি আমার অ্যাপ্লিকেশনটা বা এই ওয়েব এপিআইটা রান হচ্ছে। এরপরে যদি আমরা যাই আরেকটা ফোল্ডার, আরেকটা ফাইল এখানে দেওয়া আছে সেটা হচ্ছে সিএস ফাইল বা সি শার্পের ফাইল। এখানে যদি আমরা দেখি এখানে একটা ক্লাস নেওয়া আছে মূলত ওয়েদার ফরকাস্ট ক্লাস, যেটা হচ্ছে এই যে কন্ট্রোলারের মধ্যে এই ওয়েদার ফরকাস্ট ক্লাসটা আমার রিটার্ন করছে, যেটা আই এনামারেবল বা একটা লিস্টের মধ্যে রিটার্ন করছে কালেকশন। তো এই কালেকশনের মধ্যে যেহেতু রিটার্ন করছে, আমরা যদি যাই যে আবার যদি এখানে ব্যাক দিই ওয়েদার ফরকাস্ট, অর্থাৎ এখানে মাল্টিপল ওয়েদারের ডাটা আসছে যেহেতু সেটা আই এনামারেবল। তো এই মডেলটা আমার রিটার্ন টাইপটার জন্য এই ক্লাসটা এখানে ইউজ করা আছে। এই হচ্ছে প্রজেক্টের স্ট্রাকচার। পরের ভিডিওতে আমরা দেখবো যে কিভাবে সোয়েগার বা স্কেলার কানেক্ট করে এই প্যাকেজ ইনস্টল করে আমরা ডিরেক্টলি এই এপিআই এর যে হোম পেজ বা এপিআই ড্যাশবোর্ড পেজ এটা আমরা কিভাবে দেখতে পারি। আমরা পরের ভিডিওতে সেটা দেখবো। পরের ভিডিও দেখার আমন্ত্রণ, ধন্যবাদ সবাইকে।